এই দেখুন এত দূর হেঁটে আসার পরে সিঁড়ির সামনে থেকে দেখুন এইভাবে লাইনও চলে গেছে। আজকের এই ভিডিওতে কলকাতা টু দেওঘরের বাবাধাম বা বৈদ্যনাথ ধাম মন্দিরে দর্শন সহ অনেকগুলো ঘুরে দেখার জায়গা, যেমন শিব পার্বতী মিলনস্থল, বাবা বাসুকীনাথের মন্দির, রামায়ণে কথিত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেবের সমন্বয়ে গঠিত ত্রিকূট পাহাড়, রাবণের 14 বছর তপস্যা করে স্থাপন করা প্রাচীন শিব মন্দির, বিনা রোপওয়েতে কখনো সিঁড়ির ধাপ ভেঙে কখনো জঙ্গলি রাস্তার মধ্যে পাথরের ফাঁক দিয়ে পাহাড়ে পায়ে হেঁটে ট্রাক করার অভিজ্ঞতা, ঋষি বাল্মীকির তপস্যা করা তপবন পাহাড়, যেই পাহাড়ের মাটিতে ভগবান ভোলানাথ প্রকট হয়ে রাবণকে দর্শন দিয়েছিলেন, সেই তপনাথের মন্দির সহ আরও বেশ কিছু জায়গা থাকবে এই ভিডিওর মধ্যে। দেওঘরে পৌঁছতে হলে সবার আগে পৌঁছতে হবে যোশীডি স্টেশনে, আর যোশীডি স্টেশন পর্যন্ত পৌঁছানোর জন্য সবথেকে বেস্ট ট্রেন হলো হাওড়া থেকে ছেড়ে যাওয়া দুপুর 2:05 পাটনা জনশতাব্দী এক্সপ্রেস, যে ট্রেনে আমি টিকিট পাইনি। সেই জন্য দুপুর 1টার 12369 কুম্ভ এক্সপ্রেসের জেনারেল টিকিটে করে আমি পৌঁছেছিলাম যোশীডি জংশনে। মাঝে ছিল 3টে হল্ট, আসানসোল জংশন, চিত্তরঞ্জন এবং মধুপুর। এই ট্রেনে আমার টিকিটের মূল্য পড়েছিল 130 টাকা করে পার হেড। এই ট্রেনটা একদম হরিদ্বারের দেরাদুন পর্যন্ত যায়। এই ট্রেনের ম্যাক্স স্পিড 130 কিলোমিটার পার আওয়ার। ট্রেনটা লেটে চলার কারণে আমি যখন যোশীডি জংশনে গিয়ে পৌঁছেছিলাম তখন বাজে রাত্রি 8:30 নাগাদ। স্টেশন থেকে বাইরে বেরিয়ে 100 টাকা দিয়ে একটা টোটো রিজার্ভ করে নিই এবং আমরা পৌঁছে যাই মন্দিরের সামনাসামনি একটা হোটেলে, যেখানে আমরা রাত্রেবেলায় স্টে করেছিলাম। 4 জনের মতো থাকার একটা রুম আমরা 800 টাকা দিয়ে একদিনের জন্য বুক করে নিয়েছিলাম। এখান পর্যন্ত ছিল এই ভিডিওর আগের পর্ব, যেটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে এবং আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আর তারপর এখন বাজে সকাল 7টা। ঘুম থেকে উঠতে প্রচণ্ড দেরি হয়ে গিয়েছে। রাত্রে যে খেয়ে দিয়ে ঘুমিয়েছি না, আসলে ভুলটা আমাদেরই। অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিলাম, তো অ্যালার্মটা বাজছিল কানের সামনে, অ্যালার্মটা হঠাৎ করে বন্ধ করে দিয়ে ঘুমের ঘরে আবার ঘুমিয়ে পড়ি। তারপরে যখন পরে ঘুমটা এখন ভাঙলো তখন দেখি 6টা বেজে গেছে। তো স্নান করে ফ্রেশ হয়ে আমাদের বেরোতে বেশ ভালোই সময় লেগে গেছে। এখন কিন্তু 7টা বাজে। আর এই সময় অনেক ভক্তরাই আছে যারা এখান থেকে পুজো দিয়ে দর্শন করে সব ফিরে যাচ্ছে। দেখি ভগবানের দর্শনটা আজকে দিতে পারি কিনা। তো সকালের সময় কিন্তু এখানে দেখতে পাবেন অনেক দোকানপাট খোলা রয়েছে, যেখানে মন্দিরের পুজো, প্যাঁড়া, প্রসাদ এইসব পাওয়া যাচ্ছে। মন্দিরে বাবা দর্শন করব, তারপর এখানে দেখি আশেপাশে কি কি দোকানপাট এখানে রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো। শিবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গের অবস্থান করছে দেওঘরের এই বাবাধাম মন্দিরে। শিবের দর্শন পেতে গেলে এখানে ভোরবেলা থেকে লাইন দিতে হয়, এই কথাটা আমি বুঝতে পেরেছি এই সকাল 7টার সময় মন্দিরের ভিড়ের পরিমাণ দেখে। মন্দিরের মূল গেট দিয়ে ভেতরে প্রবেশ করলে বাম দিকে রয়েছে ভিআইপি লাইনের গেট, যেখানে লেখাও রয়েছে, আপনারা আসলে পড়ে দেখতে পারবেন। এখান থেকে খুব কম সময়ে আপনারা ভিআইপি লাইন দিয়ে পুজো দিতে পারবেন। পুণ্য কিভাবে সঞ্চয় করে এটা আমার জানা নেই, কিন্তু আমার মনে হয় কষ্ট করে অনেক দূর থেকে আসলে ভিআইপি লাইনে না গিয়ে জেনারেল লাইনে দাঁড়িয়ে বাবার দর্শন করা অনেক বেটার। কিন্তু এখন এই সময় যে লাইন পড়েছে আমার তো দেখে মনে হচ্ছে না কোনো দিক দিয়েই যে তাড়াতাড়ি বাবার দর্শন আমি করতে পারবো, কারণ লাইনে যারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু একটুও নড়ছে না। এই যে দেখছেন লাইনটাই উপর দিয়ে ওভার ব্রিজ করা আছে, এই ব্রিজটা যেখান পর্যন্ত গেছে তার শেষ প্রান্ত থেকে লাইন দিতে হবে। ভোর 4টের সময় আসলে হয়তো এখানে বাবার দর্শন করার সুযোগটা হয়তো পেতাম। সিজনে আসলে তখন কি হয় সেটা ভাবুন। এই দেখুন এত দূর হেঁটে আসার পরে এই ব্রিজের রাস্তা শেষ হয়েছে এই জায়গাতে। এই সিঁড়ির সামনে থেকে দেখুন এইভাবে লাইনও চলে গেছে। লাইন দেওয়ার আগে কিন্তু এখান থেকেই পুজোর সমস্ত জোগাড় আপনারা পেয়ে যাবেন। এখন আর এই সময়েও কিন্তু অনেক মানুষজন কিন্তু এখানে আসছে লাইন দেওয়ার জন্য। একবার 7টা 8টা যদি বেজে যায় না, তারপর এখানে লাইন দেওয়া একদম পুরো বৃথা। মন্দিরের সামনেই একটা হোটেল থেকে আমরা সকালবেলায় পুরি ঘুগনি খাচ্ছি। 1 প্লেট পুরি ঘুগনিতে এখানে নিচ্ছে 30 টাকা, 5 পিস দিয়েছে। তো এখানে আসলে কেনাকাটা করার মতো অনেক জিনিসই রয়েছে। আর এখানে যারা ঘুরতে আসে সবাই বলে নাকি এখানে প্যাঁড়া ফেমাস। তো এখানে অনেক প্যাঁড়ার দোকান এখানে পেয়ে যাবেন। এখানে কিন্তু প্যাঁড়ার দাম একটা দোকানে জিজ্ঞেস করলাম, ওখানে বললো 360 টাকা করে কিলো। মানে যেমন কোয়ালিটির আপনারা নেবেন সেরকম হিসেবে এখানে একটা দাম আছে মোটামুটি। আর ন্যূনতম 100 টাকার চাইলে 100 টাকারও দিয়ে দেবে। এই দেওঘরে ঘুরতে আসলে হাতে কম করে 2 দিন সময় নিয়ে আসবেন, তাহলে এখানে মন্দিরের দর্শন এবং আশেপাশে সাইট সিন সব করে যেতে পারবেন। চেক আউট করে এখন আমরা কিন্তু একবারে বেরিয়ে পড়েছি সাইট সিনে, কারণ সাইট সিন করে আমরা আর হোটেলে ফিরবো না, একদম সাইট সিন করে সোজা একদম স্টেশনে চলে যাব। রাত্রে ওখান থেকে ট্রেন ধরে বাড়িও যেতে হবে। আর আমরা সাইট সিন করার জন্য কিন্তু আগে থেকে কোনো অটো কিংবা টোটো কিছু ঠিক করিনি। আমরা হেঁটে মন্দিরের সামনে দিয়ে একটু এগিয়ে যাচ্ছি মেন রাস্তার দিকে। এখান থেকে দেখি একটা অটো কিংবা টোটো কত কি নিচ্ছে, দাম দর সব কিছু আপনাদের সাথে শেয়ার করব।
শিবগঙ্গা তালাবের পাশ দিয়ে এখন আমরা কিন্তু এগিয়ে চলেছি আমাদের প্রথম আজকের ডেস্টিনেশন বাসুকীনাথ মন্দিরের দিকে, যেটার দূরত্ব এখান থেকে 46 কিলোমিটারের মতো। বৈদ্যনাথ ধাম মন্দিরের সামনে থেকে আমরা একটা অটো করে নিয়েছি। এই অটোতে করে আজকে আমরা বেশ কিছু এখানে সাইট সিন আমরা ঘুরে দেখবো। আর এখানে কিন্তু অনেক টোটো আছে কিংবা অটো আছে, যারা এখানে বলছে 1200 টাকা নেবে সাইট সিন করাতে, কেউ বলছে 1300 টাকা নেবে। তো আমরা 1000 টাকা দিয়ে আজকে আমরা সাইট সিন করছি। আর যেই দাদার অটোতে করে আজকে আমরা সাইট সিনের জন্য বেরিয়েছি, সেই দাদার নাম্বার কিন্তু দেখুন ডিসপ্লেতে এখন দিয়ে দিচ্ছি। বাসুকীনাথ মন্দির ঝাড়খণ্ডের দুমকা জেলায় অবস্থান করছে। এখানেই নাকি শিব পার্বতীর মিলন হয়েছিল। এখানে মন্দিরের ভেতরে শিবের এবং পার্বতীর দুটি মন্দির উভয়ে অবস্থান করতে দেখতে পাওয়া যায়। এই জায়গাকেই অনেকেই আবার শিবের দরবার বলেও আখ্যা দিয়েছেন। দেওঘর থেকে বাসুকীনাথ মন্দির পর্যন্ত 46 কিলোমিটার জার্নি অতিক্রম করতে সময় লাগে কিন্তু 1 ঘন্টারও অনেক বেশি। এখন আমরা চলে এলাম বাসুকীনাথ মন্দিরের সামনেই। এই যে জায়গাটা দেখছেন পেছনে, এটা হচ্ছে অটো পার্কিং এর জায়গা, আর এটা মন্দিরের ভেতরে যাওয়ার গেট। বাবার মন্দিরে যাবার গেটটা এই দিকে। তার আগে এখানে বাম দিকে দেখুন, এখানে একটা জুতো রাখার কাউন্টার আছে, 2 টাকা করে নেয় চার্জ লেখা রয়েছে। এখানে কিন্তু জুতো খুলে রেখে তারপর খালি পায়ে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয়। ভীষণ গরম, পা রাখা যাচ্ছে না। চলুন মন্দিরের ভেতরে যাওয়া যাক। এই মন্দিরে পুজো দেওয়া ছাড়াও এখানে বিবাহের অনুষ্ঠান, মুন্ডন ইত্যাদি করানো হয়। এই মন্দিরে প্রত্যেকটা কার্যের প্রাইস মূল্য এখানে মন্দিরের গেটেই দেওয়া রয়েছে। ঝাড়খণ্ডের দুমকা জেলায় অবস্থিত এই বাসুকীনাথ মন্দিরেই নাকি বলা হয় শিব পার্বতীর মিলন হয়েছিল। বাসুকীনাথ মন্দিরে দর্শন করলাম, খুব ভালোভাবেই করেছি, বেশি চাপ নেই। শ্রাবণ মাসে আসলে যদিও বা ভিড় থাকতো খুব বেশি। মন্দির থেকে বাইরে বেরিয়েই কিন্তু খাবারের জন্য অনেক হোটেল রয়েছে। এখন প্রায় 2টোর মতো বেজে গেছে। সকালে সেই রকম ভারী খাবার কিছু খাইনি, খিদেও পেয়েছে। আর এখানে 50 টাকা করে নিচ্ছে ভেজ থালি। মাত্র 50 টাকার মিলে কি কি দিচ্ছে সেটা দেখুন। ভাত, পাঁপড়, চাটনি, ডাল, পটলের একটা সবজি আছে, শসা, গাজর কুচি, আলু ভাজা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা। 50 টাকায় কিন্তু এখানে অনেক কিছু দিচ্ছে খাবারে, যেটা অন্যান্য জায়গায় কিন্তু পাওয়া যায় না। বাসুকীনাথ মন্দির দর্শন করা হলো। এরপরে 2 নম্বর আমাদের দর্শনীয় স্থান হচ্ছে ত্রিকুট পর্বত। ত্রিকুট পাহাড়ে যাওয়ার আগে একটা জায়গা পড়ে ধরমারা। যদিও এটা দেওঘরের সাইট সিনের মধ্যে পড়ে না, তবু এখানে সব অটো চালকরা এখানে গাড়ি কিছুক্ষণের জন্য দাঁড় করায়। এখানে দেওঘরের সবথেকে প্রসিদ্ধ মিষ্টান্ন পেড়া ভাণ্ডার রয়েছে, যেখানে একদম টাটকা তাজা পেড়া আপনারা তৈরি হতে দেখতে পাবেন। এখান থেকে চাইলে কিন্তু বাড়ির জন্য আপনারা পেড়া কিনেও নিয়ে যেতে পারেন। এরপরে আমরা আবার বেরিয়ে পড়ি ত্রিকুট পাহাড়ের উদ্দেশ্যে। ত্রিকুট পাহাড় 3টে পাহাড়ের সমন্বয়ে কিন্তু গঠিত হয়েছে। একটা ব্রহ্মা, 2 নম্বর বিষ্ণু, 3 নম্বর মহেশ্বর। এই পাহাড়ে রামায়ণের সময় রাবণের অনেক কীর্তিকলাপ উল্লেখিত আছে। শোনা যায় রাবণ ত্রেতা যুগে এই পাহাড়েই শিবের দর্শন পাওয়ার জন্য 14 বছর তপস্যা করেছিলেন। আরও শোনা যায় রামায়ণের সময় এই পাহাড়ের যে নাম উল্লেখ ছিল তার নিদর্শন কিন্তু এই পাহাড়ে খোদাই করা আছে। এখানে কিন্তু প্রচুর ছোট ছোট এরকম বাঁদর আছে, দেখতে পাবেন। এদের থেকে একটু সাবধানে না চললে হাত থেকে কোনো জিনিস যদি আলগা থাকে না হাত থেকে, নিয়ে একদম দৌড় মারবে। পাহাড় মানে কিন্তু পদে পদে বিপদ, তার উপর এখানে আবার বানরদের অত্যাচার। সঠিক গাইড সঙ্গে না থাকলে এই পাহাড়ে কিন্তু ঘোরা একদম অসম্ভব। যেহেতু আমরা এখানে প্রথমবার এসেছি, এখানের কিছুই জানি না, সেই জন্য এখান থেকে একটা গাইড দাদাকে সঙ্গে নিয়েছি। গাইড আমাদের বলল এখানে যে পাহাড়ি বানর আছে তাদের খাবার খাওয়ানো নাকি পুণ্যের কাজ। সেই জন্য আমরা কিছু কাঁচা ছোলা নিচে থেকে আমরা নিয়ে উপরে চললাম। এখন যে কুণ্ডটা দেখছেন, ত্রেতা যুগে রাবণ যখন এখানে এসে তপস্যা করেছিলেন তখন তার স্নানের জন্য এই কুণ্ডটা নির্মাণ করেছিলেন। বর্তমানে এখানে এখন বাঁদরের সংখ্যা প্রচুর। এটা বাঁদরের সুইমিং পুল বলছে, সেই জন্য এখান থেকে কিন্তু পাহাড়ে হচ্ছে চড়াইয়ের রাস্তা হচ্ছে শুরু হচ্ছে। আগে এখানে সিঁড়ি ছিল না বলছে, এটা পরে এটা টুরিস্টের জায়গা হওয়ার পর থেকে সুবিধার জন্য পরে এটা বানিয়ে দিয়েছে। এই ত্রিকুট পর্বতে এখানে ঘুরতে আসলে কিন্তু অবশ্যই এখান থেকে আপনারা গাইড নিয়ে নেবেন। জায়গাটা একদম নতুন, আমার মতো আপনারাও এখানে কিছু জানবেন না, তো এখানে গাইডের অবশ্যই প্রয়োজন। এখানে কিন্তু বাঁদরের প্রচণ্ড উৎপাত, একটু দেখে সাবধানে যাওয়া ভালো। জায়গায় জায়গায় কিন্তু বেশ একটা জিনিস ভালো লাগছে, ছোট ছোট সব দোকান, ছোট ছোট স্টলগুলো রয়েছে, বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে এখানে। ছোট্ট ছোট সব বানরগুলো সব বসে রয়েছে। প্রচুর সিঁড়ি চড়াই করতে হবে আজকে।
এখন যেই জায়গাতে এসেছি এখানে রাবণের স্থাপন করা একটা প্রাচীন শিব মন্দির রয়েছে, যেখানে রাবণ 14 বছর এখানে বসে তপস্যা করেছিলেন এবং এই জায়গাতে বসেই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ত্রিদেবের দর্শন পেয়েছিলেন, যার জন্য রাবণ এই পাহাড়ের নামকরণ করেছিলেন ত্রিকুট পাহাড়। এখন যে জায়গাটায় দাঁড়িয়েছি এটাই হচ্ছে সেই প্রাচীন শিব মন্দির। এই যে দেখছেন শিব মন্দির, এই প্রাচীন শিব মন্দিরের অপোজিটেই রয়েছে কিন্তু মাতা পার্বতী দেবীর মন্দির। বাম পাশে এখানে রয়েছে গণেশের মন্দির, এখানে 3 বার পরিক্রমা করতে হয়, আমিও করেছি। আর পাশে এখানে দেখছেন ছোট্ট একটা এখানে জলধারা একটা এই জায়গা দিয়ে একটা আসছে, এটা কিন্তু খুবই পবিত্র, প্রচুর বাঁদর রয়েছে দেখতে পাচ্ছেন এখানে। এখন আমরা ওপরে যাব। কয়েকটা ধাপ ভেঙে ওপরে উঠলে এখানে রয়েছে মা বৈষ্ণবী কালী। এখানে স্থানীয় মানুষরা বিশ্বাস করেন এখানে এসে নিজের নাম গোত্র নিয়ে কোনো কিছু মানত করলে সেই মনস্কামনা মা অবশ্যই পূরণ করে। আমাদের ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে নেতাজি সুভাষচন্দ্র বসু নাকি এই ত্রিকুট পাহাড়েই এই যে ছোট্ট গুহাটা দেখছেন এখানে 9 দিন রাত্রি যাপন করেছিলেন। এই নেতাজি গুহার সামনেটা ছোট হলেও ভেতরে ভেতরে কিন্তু অনেকটাই লম্বা। ওপরে আরো কিসব কিসব মন্দির আছে বলছে, যার জন্য কিন্তু জুতোটা এরকম হাতের মধ্যে নিয়েছি। অল্প একটু ওপরে এসে এই যে গুহাটা দেখছেন এই গুহার নাম হচ্ছে হনুমান গুহা, মানে হনুমানজি গুহা। এখানে হনুমানজির একটা মূর্তি আছে। রামায়ণে কথিত রাবণ যখন সীতামাতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে গিয়েছিলেন, সেই সময় লঙ্কায় যাওয়ার আগে হনুমানজি এই পাহাড়ের এই জায়গাতে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন, যার জন্য এই গুহার নাম হনুমান গুহা। এই যে লতার মতো গাছটা দেখছেন এটাকে কিন্তু এখানে বলছে অজগর পেড়, কারণ এটা অজগরের মতো এই গাছটাকে পুরো পেঁচিয়ে রয়েছে। দূর থেকে দেখলে কিন্তু এটা ঠিক কিছুটা অজগর সাপের মতো লাগে। আরও একটু উপরে উঠে আসতে এখানে দেখুন একটা আশ্রম রয়েছে, যেটার নাম ত্রিকুটাচল আশ্রম। চলুন উপরে যাওয়া যাক। এই জায়গা পর্যন্ত ক্যামেরা অ্যালাউ ছিল, এরপরে আশ্রমের যে ভেতরটা এইদিকে এই গেটের ভেতরে ঢুকলে কিন্তু ভেতরে ছবি কিংবা ভিডিওগ্রাফি করা যাবে না, সেটা বলে দিলাম আগে থেকে। এই আশ্রম পর্যন্ত এই সিঁড়ির ধাপের ব্যবস্থা ছিল, যেখান দিয়ে আমরা খুবই সহজে আরামে এতক্ষণ ট্র্যাক করে উঠেছিলাম। কিন্তু এরপর থেকে যে রাস্তাটায় করে আমরা হচ্ছে উপরে ট্র্যাক করব, এটা হচ্ছে পায়ে হেঁটে ট্র্যাক করতে হবে পাথরের রাস্তার উপর দিয়ে। সেই পাথরের মধ্যে দিয়ে হচ্ছে উপরের দিকে এগিয়ে যাচ্ছি। ওপরে এখানে কি আছে? এখানে অনেক, এটা রামায়ণের পাত্র হলো দাদা। এখানে উপরে যেদিকে আমরা উঠবো ওখানে ত্রিকুট তীর পাহাড়ের ওখানে দেখা হবে, মানে বাংলায় আমরা যেটাকে বলি জীবন্ত পাহাড়, তাই তো? তো এখানে এই যে পাহাড়টা দেখছেন এই পাহাড়ের প্রত্যেকটা পাথর নাকি বলছে জীবন্ত, যার জন্য এই পাহাড়ের নাম দিয়েছে জীবন্ত পাহাড়। আর এখানে ওপরেও কিন্তু অনেক বানর আছে, নিচেও দেখালাম আস্তে আস্তে। এই বানরগুলো বলছে এখান থেকে নিচে যায় না, মানে এদের মধ্যে একটা এরিয়া ভাগ থাকে না। এখানে কিন্তু অনেকগুলো বানর বসে আছে, কিন্তু এরা নিচে যাচ্ছে না। ত্রিকুট তীর পাহাড় একসঙ্গে হ্যাঁ দেখা হয়। ওই সামনেটা পাহাড় হলো ওটা ব্রহ্মা পাহাড়, এইটা বিষ্ণু নারায়ণ হলো, এটা মহেশ্বর হলো। হ্যাঁ, সীতা মায়ের প্রদীপ আছে, রাবণের পায়ের ছাপ আছে। শীতের সময় আসলে কিন্তু এখানে রোপওয়ের ব্যবস্থা আছে, সেটাই করে কিন্তু একদম এই উপরের যে বড় পাহাড়টা দেখা যাচ্ছে ওখানে কিন্তু যাওয়া যায়। কিন্তু এখন গরমের সময় এখন রোপওয়ে এখন বন্ধ করে রাখা হয়েছে। আর উপরে জায়গাটা দেখছেন কত সুন্দর একটা জায়গা। আমরা চড়াই করেছিলাম ওই নিচে থেকে, রাস্তা দেখাতে পারছি না এখানে, কারণ আমি নিজে খালি চোখেই দেখতে পাচ্ছি না। এই পাহাড়ে চড়াই করার আগে আমি আপনাদের বলেছিলাম এখানে পাহাড়ে বানরদের খাওয়ানো পুণ্যের কাজ। তার আসল তাৎপর্য, নিচের বানর এবং ওপরের বানরের জাতি কিন্তু আলাদা। নিচের বানর ওপরে যায় না এবং ওপরের বানর নিচে আসে না। নিচে যারা থাকে তারা খুব সহজেই খাবার দাবার পায়, কিন্তু ওপরে মানুষ যেহেতু খুব কম ওঠে সেই জন্য ওপরে খাবারের পরিমাণটা অনেকটা কম, যার জন্য গাইড আমাদের বলে দিয়েছিল কিছু খাবার নিচে থেকে উপরে আমাদের নিয়ে আসতে, যেগুলো আমরা বানরদের খাওয়াতে পারবো। ওপরে পাহাড়ের জঙ্গলে গাছে ফল খাবার কিছু নেই বললেই চলে, সেই জন্য এরা কিন্তু মানুষের উপরে নির্ভরশীল। এই ওপরের পাহাড়ে এসে ওদের জীবনযাত্রার বিষয়ে কিছু জানার পর ওদের কাছ থেকে ভয় করার থেকে ওদেরকে খাওয়ানোর যে উৎসাহটা সেটা কিন্তু আমাকে অনেকটাই আনন্দিত করেছিল। অনেকেই ভাবে বানরেরা অকারণে এমনি এমনি কামড়ে দেয়, কিন্তু আসলে ওদের পেছনে কেউ যদি না লাগে তাহলে কিন্তু ওরাও মানুষের কোনো ক্ষতি করে না। হাতগুলো এত নরম না, সরু সরু, বেশ ভালো লাগছে, সুরসুরি লাগছে হাতে। তো এই পয়েন্ট থেকে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, মানে যার জন্য এই পাহাড়ের নাম ত্রিকুট পাহাড়, সেই পাহাড়ে দর্শন আমরা করলাম। এখন আমরা যেদিক দিয়ে উঠেছিলাম সেদিক থেকে কিন্তু আমরা নামছি না, আমরা নামছি তার উল্টো দিকের পথ দিয়ে। এই যে এই পথ দিয়ে আমরা হচ্ছে নিচে নামবো। উপরে কিন্তু যাওয়া যায় যদি রোপওয়েটা যদি চালু থাকে। ওটা জঙ্গলি রাস্তা আছে, ওটা গাইডে আপনাকে নিয়ে যাবে, নিয়ে আসবে। এই উপরে যে পাহাড়টা আছে এইটার নাম হচ্ছে বিষ্ণু পাহাড়। এখানে কিন্তু হেঁটে হেঁটে এই পাহাড়ের উপর দিয়ে ট্র্যাক করে ওঠা যায়, কিন্তু তাতে অনেক ঘন্টা সময় লেগে যাবে, তো আমাদের হাতে এত সময় নেই। এখানে কত বান্দর, এখানে ছোট ছোট, এখানে সব বাচ্চা আছে ওদের কোলের মধ্যে, ছোট ছোট সাইজের। ওঠার সময় রাস্তাটা ঠিক যতটা সুন্দর ছিল না, যতটা সহজে উপরে উঠেছিলাম, নামার সময় কিন্তু রাস্তাটা খুবই হচ্ছে সংকীর্ণ। এইরকম পাথরের ওপর দিয়ে নিচে পিছল খেতে খেতে নামতে হচ্ছে, একটু সাবধানে নামতে হয় নামার সময়, তা নাহলে কিন্তু পিছলকে একবারে মাথায় যদি লাগে না, তো এখানে ত্রিকুট পর্বতে এখানে আরেকটা নাম যোগ হয়ে যাবে। এই যে দেখছেন এই হচ্ছে অবস্থা, এখান দিয়ে জঙ্গল, ছোট ছোট জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হচ্ছে নিচে নামছি।
आप अपने विष्णु पहाड़ दिखे चले আসুন। বিষ্ণু পাহাড়, ওপর থেকে নেমে আমরা এখন বিষ্ণু পাহাড়ের নিচে চলে আসছি। এটা বলছে বিষ্ণু পাদুকা। সত্যি কথা বলতে গাইড যদি না নিয়ে আসতাম একদমই এই জায়গাগুলো মানে এক্সপ্লোর করতে পারতাম না। হয়তো ওই ওপরে যেখানে আসছিলাম ওখান থেকে হয়তো ঘুরে চলে যেতাম। একদিনের জন্য এইরকম দেওঘরে ঘুরতে এসে ত্রিকুট পাহাড়ের এই যে পায়ে হেঁটে একটা ট্রেক করা দারুণ লাগছে কিন্তু। কিছু কিছু জায়গায় কিন্তু এরকম বসে স্লিপ কেটে নিচে নামতে হচ্ছে। আর এই যে দেখছেন এখানে কিন্তু এটা বলছে একটা গুহা। আগে এক সময় এখানে বাঘটাকে এখানে থাকতো, তো এখন অনেক মানুষ এখানে ঘুরতে আসে যার জন্য এখন বাঘেরা এখানে থাকে না। উপরে কিন্তু ওখানে বাঁদর প্রচুর লাফালাফি করছে। এখানে বোর্ডে দেখুন লেখা রয়েছে আগে হচ্ছে জঙ্গলি রাস্তা, এখানে স্থানীয় মানুষজনকে নিয়ে তারপর ওপরে যাওয়ার জন্য এখানে বলা হয়েছে। শীতের সময় ঘুরতে আসলে এখানে কিন্তু যে রোপওয়ে ব্যবস্থা চালু হয় সেটা কিন্তু এই দিকে, এই যে ডান দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু একদম উপরে রোপওয়ে যাওয়ার জন্য রাস্তা আছে। এই দাদা আজকে সুন্দর করে গাইড করে পুরো ত্রিকুট পর্বতটা ভালো করে কিন্তু আমাদেরকে ঘোরালো। এখানে আসলে এই দাদার হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে দিয়ে দিচ্ছি, ওই নাম্বারে কিন্তু ফোন করে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন এখানে আসলে। 9560935370। এই ত্রিকুট পাহাড়ের একটা পাহাড়ে কিন্তু ওঠা যায় না, সেটা হচ্ছে ব্রহ্মা পাহাড়। যেই পাহাড়টা প্রচণ্ড খাড়াই, যার জন্য সেখানে মানুষ উঠতে পারে না। বিষ্ণু পাহাড়ের একদম টপেও কিন্তু ওঠা যায়, কিন্তু ওই যে রোপওয়ে বন্ধ রয়েছে। এছাড়া প্রচণ্ড গরমে পায়ে হেঁটে ট্র্যাক করে ওঠা কিন্তু একদমই অসম্ভব ছিল। এই পাহাড়ের পরিক্রমা করার পরে এবার আমাদের তৃতীয় গন্তব্য তপোবন পাহাড়ের দিকে আমরা আবার অটোতে করে এগিয়ে চললাম। এখানে লেখা রয়েছে তপোবন মে আপকা স্বাগত হ্যায়। এটাই কিন্তু তপোবনের গাড়ি পার্কিং। এখানে যে চার চাকা কিংবা যে আমরা অটোতে করে আসছি সব কিন্তু এখানে কিন্তু পার্ক করছে দেখছি। পাশে এখানে পাহাড় দেখতে পাচ্ছেন, উপরে একটা বড় পাহাড়, ওটাই হচ্ছে তপোবনের পাহাড়। তো আমরা ওখানেই এখন ট্রেক করে উঠবো। আর এখানে কিন্তু আমরা খালি পা হয়ে গেছি এখন দেখতে পাচ্ছেন, এই হচ্ছে খালি পা। কারণ ওপরে ওখানে মন্দির আছে, ওখানে জুতো খুলে উপরে উঠতে হয়। আমাদের অটোতে আমরা জুতো খুলে হচ্ছে রেখে দিয়েছি। অল্প কিছুটা রাস্তা সমতলে আসার পর এখানে কয়েকটা সিঁড়ির ধাপ ভেঙে পরে এখানে একটা মন্দির রয়েছে। আর এখানে এগুলো কিন্তু বানর না, এগুলো কিন্তু হনুমান, বেশ বড় বড়। তপোবন পাহাড়ের প্রথম মন্দিরটা পার করে কয়েক ধাপ সিঁড়ি ভেঙে তারপরের যে মন্দিরটা আমাদের নজরে আসে সেটাই হলো এই তপোবন পাহাড়ের আসল তপোনাথ শিবের মন্দির, যেখানে ভগবান ভোলানাথ মাটি থেকে প্রকট হয়ে রাবণকে দর্শন দিয়েছিলেন। আর এই মন্দিরটা নির্মাণ করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা। এই তপোবন পাহাড়ের চূড়ায় ওঠার জন্য কিন্তু অনেকগুলো সিঁড়ি আছে, যেগুলো পায়ে হেঁটে পাহাড়ে উঠতে হয়। উঠতে বেশ কষ্ট হচ্ছে। বসার জন্য জায়গায় জায়গায় কিন্তু এরকম রেস্টের জন্য জায়গাও দেওয়া আছে, কিন্তু সন্ধে হতে আর খুব একটা বেশি দেরি নেই, যার জন্য আমরা হচ্ছে রেস্ট করে উঠছি না। ওপরে কি কি আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। তপোবন পাহাড়ের এখন একদম পুরো চূড়ায় চলে এসেছি। এখানে একটা মন্দির আছে, তার সাথে কিন্তু এখানে হনুমানজির গুহাও আছে। এখান থেকে পুরো জায়গাটা দেখুন, পুরো যে শহরটা সেটা কিন্তু এই উপরে টপ থেকে একদম পরিষ্কার দেখা যাচ্ছে। কি সুন্দর লাগছে দেখুন জায়গাটা। এখানে মন্দিরের ভেতর থেকে একটা হচ্ছে গুহার রাস্তা নিচের দিকে চলে গেছে, এখান দিয়ে নিচে হচ্ছে বেরোনোর রাস্তা। আমরাও কিন্তু এখান দিয়ে নামবো। খুবই ছোট্ট জায়গা। আমার শরীর তো চলে যাবে, যারা একটু হেলদি না তারা যেতে পারবে না। এই তপোবন পাহাড়ে একসময় ঋষি বাল্মীকি এসে এখানে কিন্তু তপস্যা করেছিলেন, যার জন্য এই পাহাড়ের নাম কিন্তু তপোবন পাহাড়। এখানে দেখার মতো দু তিনটা মন্দির আছে ওপরে, আরেকটা এই উল্টো দিকে, এই যে মন্দিরটা দিয়ে নেমেছিলাম গুহার ভেতর দিয়ে, ওখান থেকে একটা রাস্তা বেরিয়ে ওই ডান দিকে চলে গেছে। এই যে দেখুন এখানে লেখা রয়েছে হনুমান মন্দির জানেকা রাস্তা, মানে এই দিকে আরও একটা মন্দির আছে। এই রকম পাথরের রাস্তা দিয়ে উপরে উঠে গিয়ে মন্দির। এখানে কিন্তু আসার জন্য নিচে ওখানে সব গাইডরা ঘোরাঘুরি করছে, তবে আমার মনে হয় এই জায়গাতে আসার জন্য সেই রকম গাইড প্রয়োজন নাও হতে পারে, আমাদের লাগছে না। এই যে জায়গা দেখছেন, এই জায়গা দিয়ে হচ্ছে নামছি। এই জায়গায় এসে এখানে একটা হনুমানজি হচ্ছে মন্দির আছে। এটা হচ্ছে রাস্তা কে উপর রাস্তা, এইরকম দুটো বড় বড় পাথরের মাঝখান দিয়ে সরু একটা রাস্তা একদম পাহাড়ের উপর দিয়ে উঠে গেছে। আরে বাপ রে বাপ, জায়গাটা দেখুন কেমন লাগছে। এই রকম জায়গা মানে কোথা দিয়ে উঠে যাব বুঝতে পারছি না। এই দিকে নামতে হবে। রাস্তা খুবই এবড়ো খেবড়ো এবং হচ্ছে ভয়ঙ্কর রাস্তা। এই যে দেখছেন কোনো রকমে উঠেও পড়েছি, নেমেও পড়েছি। এই জায়গাতে এসে কিছু দেখতে পাচ্ছি না। এই রকম একটা জায়গাতে দেখুন এখন হচ্ছে এসে পড়লাম। তো রাস্তা কোন দিকে কিছু দেখতে পাচ্ছি না, প্রচণ্ড পিছল হচ্ছে রাস্তা। এইরকম পা ঘষে ঘষে আস্তে আস্তে করে নিচে হচ্ছে নামতে হচ্ছে। এই যে দেখছেন এখান থেকে আরও এখানে মানুষ এখান থেকে নামছে। এই দিকে খুব সম্ভব কোনো একটা মন্দির টন্দির কিছু একটা হয়তো আছে, কারণ এখানে ছোট বড় বাঁশের টুকরো, তারপর রঙিন কাপড় এখানে দেখতে পাচ্ছি।
জায়গায় জায়গায় মন্দিরে যাওয়ার মার্গ দেওয়া আছে। यहाँ पे मंदिर किस तरफ है? नीचे से गुफा है, এখানে মন্দির আছে ভেতরে। পাশ থেকে এখান থেকে একটা এরকম সুড়ঙ্গের মতো রাস্তা আছে। এখানে এই জায়গাটা দেখুন খালি কত ভয়ঙ্কর জায়গা, বড় পাহাড়ের মাঝখানে গভীর খাত, একটা পাথর বড় আটকে গেছে এখানে। আর ভেতরে এখানে ছোট ছোট কিন্তু প্রচুর বাদুড় রয়েছে, কিচকিচ করে আওয়াজ করছে এই ফাটলের মধ্যে। তো যেই হনুমানজির গুফাটা হচ্ছে দেখিয়েছিলাম, ওই মন্দিরের ভেতর দিয়ে একটা রাস্তা সোজা হচ্ছে নিচের দিকে চলে গেছে নামার জন্য, কিন্তু আমার একটু শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে যার জন্য ওখান দিয়ে নামলাম না, কারণ জায়গাটা প্রচণ্ড সংকীর্ণ। এখন সোজা হচ্ছে আমরা নেমে চলেছি নিচের দিকে। অলরেডি আমাদের তপবনের পাহাড়টা আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। এখন নিচে আমরা হচ্ছে অটোতে করে আরেকটা জায়গা আছে, সেই জায়গায় যেতে হবে, সেই জন্য তাড়াতাড়ি করে একটু নিচে নামছি। তো আমরা তপবনের যে পাহাড়টা আছে ওটা দর্শন করলাম, এরপরে আবার অটো করে চলে এসেছি নওলক্ষা মন্দিরে। এই যে দেখছেন নওলক্ষা মন্দিরের রাস্তাটা, আর এটা হচ্ছে এখানের পার্কিং কিংবা স্ট্যান্ড বলতে পারেন। এখন প্রায় সন্ধে হয়ে এসেছে, আর এখন আমরা হচ্ছে এসে পৌঁছে গেলাম নওলক্ষা মন্দিরে। এই যে পেছনে দেখছেন যে মন্দিরটা, এই এত বড় বিশাল বড় যে স্ট্রাকচারটা, এটা নওলক্ষা মন্দির। আগে থেকে ওঠার জন্য ওখান থেকে রাস্তাও আছে। আর তপবনটা আমরা ভালোভাবে ঘুরেছি ঠিকই, কিন্তু একটা জিনিস আপনাদেরকে জানিয়ে দিই, আপনাদের হয়তো কোনো রকমভাবে হেল্প হলেও হতে পারে। তপবনে কিন্তু প্রচণ্ড পরিমাণে এখন ফ্রডগিরি চলছে, আর ওখানে পুরোপুরি হচ্ছে এখন হচ্ছে পয়সার খেলা। এমনিতেও আমরা যতগুলো জায়গায় হচ্ছে ঘুরেছি, প্রত্যেকটা জায়গায় পার্কিংয়ের যে খরচ 20 টাকা, কোথাও 30 টাকা এইভাবে আমাদেরকে পে করতে হয়েছে। আর টোটালি তপবনে যাওয়ার পরে ওখানে মানে দেখলাম ওখানে কিছু স্থানীয় মানুষ থেকে একদম মন্দিরের পুরোহিত পর্যন্ত, মানে ওখানে একটা জোর জবরদস্তি চলছে আর কি। মানে জোর করছে 10 টাকা দাও, 20 টাকা দাও, মন্দিরে প্রণামীতে এখানে 10 টাকা দাও, সেখানে 20 টাকা দাও, এরকম মানে জোর করা হচ্ছে। আপনাদেরকে শেয়ার করে দিলাম, আপনারা অবশ্যই কিন্তু ঘুরতে আসুন, জায়গাগুলো কিন্তু ভীষণ সুন্দর জায়গা। যখন আপনারা ঘুরতে আসবেন কিন্তু কোনো রকম এই সব জোর জবরদস্তির খপ্পর হচ্ছে পড়বেন না। যেটা আপনাদের ইচ্ছে যাবে, স্বেচ্ছায় যেটা দেবেন সেটা হচ্ছে আপনারা দেবেন। আপনাদেরকে যদি বলে যে এখানে 10 টাকা দিন, ওখানে 20 টাকা দিন, তাহলে আপনারা দেবেন না। এই কিছু মানে মানুষ আছে যারা মানে ভয় পেয়ে দিয়ে দেয়, এই তাদের জন্যই কিন্তু এরা পেয়ে বসে। এই নওলক্ষা মন্দির বাবা বৈদ্যনাথ টেম্পল থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থান করছে। এই মন্দিরটা দেখতে কিছুটা বেলুড়ের রামকৃষ্ণ টেম্পলের মতো। 146 ফিট হাইট বিশিষ্ট রাধাকৃষ্ণের এই নওলক্ষা মন্দিরটি সেকালের সময় 9 লক্ষ টাকা দিয়ে নির্মাণ করা হয়েছিল, যার জন্য এই মন্দির নওলক্ষা নামে পরিচিত। আজকে আমাদের দেওঘর ভ্রমণের এই নওলক্ষা মন্দির ছিল সবার শেষ দেখা দর্শনীয় স্থান। যেহেতু এই ট্রিপটায় আমি 2 দিনের মধ্যে প্ল্যান করেছিলাম, সেই জন্য এখানে আসার এবং যাওয়ার কোনোটারই টিকিট কিন্তু রিজার্ভেশন পাইনি। এই মন্দির দর্শনের পরে আমাদের হাতে সময় একদম শেষ হয়ে গিয়েছিল, তাই সঙ্গে সঙ্গে স্টেশনে পৌঁছে দৌড় লাগাই। গিয়েই দেখি ট্রেন আমাদের সাথে সাথেই কিন্তু স্টেশনে প্রবেশ করছে। 8টা বেজে 7 মিনিটের এই কলকাতা উইকলি এক্সপ্রেসটা জোশিডি জংশন থেকে দৌড়ে দৌড়ে ধরেই নিয়েছি। তো এই ট্রেনটা কিন্তু একদম ডাইরেক্ট কলকাতা পর্যন্ত যাচ্ছে। আমি নেমে যাবো ব্যান্ডেল জংশনে, ওখান থেকে হাওড়া যাওয়ার জন্য রাতের যে প্রথম লোকাল ওটা ধরে আমি হাওড়া যাব। তো এরপরে যে নেক্সট ট্রেন সেটা কিন্তু অনেক রাতে ছিল, প্রায় 11টার আশেপাশে, ওটা ডাইরেক্ট কিছু শিয়ালদাতে পৌঁছবে। ভিডিওটা কেমন হয়েছে, ভালো হয়েছে কি খারাপ হয়েছে কমেন্ট করে জানাবেন। আর এতগুলো জায়গায় যে ঘুরেছি না, কোনো জিজ্ঞাসাবাদ থাকলে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। ফেসবুক আইডিতেও আমাকে মেসেজ করতে পারেন। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য নতুন কোনো টপিক নিয়ে, অন্য কোনো ব্লগে। টাটা।